শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকাই আমার একান্ত কাম্য। আমি আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে আমি 2-3টা ভিডিও আপলোড করেছি শূন্যস্থান পূরণের উপর। তোমরা সেটা অবশ্যই দেখেছো। আজকে ঠিক তেমনি গ্রামারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে এবং শুনলে তোমরা উপকৃত হবে। তো ধারাবাহিকতার আলোকেই আজকের এই ক্লাস। তোমাদের পরীক্ষায় বিভিন্ন জিনিসের উপর টেস্ট নেওয়া হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমার পরিচয় দেয়া আছে। ক্যান ইউ গেস আওয়ার লেসন টাইটেল? এই ছবিগুলোতে বিভিন্ন আকার ইঙ্গিতে আজকে টাইটেলের শিরোনামটা তোমাদের সামনে উপস্থাপিত হবে। তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো আজকের ক্লাস কি নিয়ে হবে স্ক্রিনের ছবি অনুসারে। আওয়ার টপিক ইজ অন রাইট ফর্ম অফ দ্য ভার্ব, 3 ম্যাজিক্যাল রুলস। অর্থাৎ অত্যন্ত 3টি নিয়ম আমি আজকে বলবো রাইট ফর্ম অফ দ্য ভার্বের, এবং তোমরা এই 3টি নিয়মই অনুশীলন করলে অনেকটাই তোমাদের সহজ হবে। সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই এটা উপকারী। তোমরা অবশ্যই এটা দেখে নিও। 3টার নিয়ম নিয়ে কথা বলবো, অনেকাংশেই তোমরা পারবে। লার্নিং আউটকামস দেওয়া আছে। স্টুডেন্ট উইল বি এবল টু find out the correct form of the verbs, write and say correct sentences using correct verbs. আজকের শিক্ষণফল হচ্ছে ফার্স্ট নিয়ম, প্রেজেন্ট ভার্ব 6টি স্থানে বসে। প্রেজেন্ট ভার্ব তোমরা পার্টস অফ স্পিচ অবশ্যই তোমরা জানো এবং তোমরা শিখে আসছো। তো পার্টস অফ স্পিচেরই একটা অংশ হচ্ছে ভার্ব। আমরা ইতিমধ্যে শূন্যস্থান পূরণে পার্টস অফ স্পিচের ব্যবহার দেখেছি, শুনেছি। তো সেই অনুসারে এই টপিকে শুধু ভার্ব নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ শূন্যস্থানে আমরা ভার্ব দিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। তো প্রথম নিয়ম হচ্ছে প্রেজেন্ট ভার্ব 6টি স্থানে বসে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা, সেটা 6টি স্থানে বসে, সেটা আমরা দেখে নেই। 1, টু এর পরে প্রেজেন্ট ভার্ব বসে। অর্থাৎ তুমি যদি কোথাও টু দেখো, টি ও টু, তাহলে এর পরে যদি ভার্ব অর্থাৎ শূন্যস্থান থাকে এবং সেখানে ভার্ব রাইট ফর্ম অফ দ্য ভার্বের প্রশ্ন আসে, তাহলে সেখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টা সেন্টেন্স। মাদার অ্যাডভাইজড মি টু গো টু স্কুল, হি ডিসাইডেড টু গো টু মার্কেট। এখানে দেখতে পাচ্ছ টু এর পরে টি ও টু, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টু এর পরে এখানে গ বসছে। তাহলে গ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এবং দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি টি ও টু আছে, তারপর গ। অর্থাৎ টু এর পরে যদি শূন্যস্থান থাকে এবং সেটা যদি রাইট ফর্ম অফ দ্য ভার্বের প্রশ্ন হয়, তাহলে সেখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। 2 নম্বর, ডু ডাজ ডিড এর পরে প্রেজেন্ট ফর্ম হয়। এটা আমরা সবাই জানি, সাধারণ নিয়ম। তো এখানে উদাহরণ দেওয়া আছে। এ নাম্বার, দে ডোন্ট প্লে ফুটবল। বি, হি ডিড নট কাম টু হেল্প আস। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডু ইন দ্য নেগেটিভ এখানে দেওয়া হয়েছে, ডোন্ট এবং ডিড নট, এবং এরপরে যে ভার্ব বসছে সেটা দেখো প্রেজেন্ট ফর্ম। প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে ডু এবং ডিড এবং ডাজ এই 3টা এরপরে দেখি 3 নম্বর প্রেজেন্ট ফর্ম। 1 নম্বরেরই 3 নম্বর মডেল অক্সিলারি এর পরে প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে মডেল অক্সিলারি ভার্ব আমরা অবশ্যই চিনি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, অট টু। এইগুলাই হচ্ছে মডেল অক্সিলারি। হ্যাভ টু, হ্যাজ টু, এইগুলো হচ্ছে মডেল অক্সিলারি।
এই মডেল অক্সিলারির পরে আমরা যে ভার্ব বসাবো সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রথম সেন্টেন্সে এভরিবডি শুড লাভ হিজ কান্ট্রি, তাহলে এখানে শুড শব্দটা হচ্ছে মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারি এরপরে এই দেখো ভার্ব বসছে লাভ, লাভ শব্দটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরের সেন্টেন্সে দে উইল ডিস্ট্রিবিউট মানি ইকুয়ালি, তাহলে সাবজেক্ট দে এরপরে আছে উইল, উইল শব্দটা হচ্ছে মডেল অক্সিলারি। এরপরে যে ভার্ব বসছে দেখো ডিস্ট্রিবিউট, সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সূত্র অনুসারে মডেল অক্সিলারি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এরপরে যাই আমরা 4 নম্বরে, ইম্পারেটিভ সেন্টেন্সের পরে প্রেজেন্ট ভার্ব বসে। আমরা সবাই ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে অবগত আছি, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে দেখো উদাহরণ, লেটস গো ফর এ ওয়াক, স্টপ নয়েজ, লেট হিম ওয়ার্ক অন কম্পিউটার। তিনটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের সর্বদাই প্রেজেন্ট ফর্ম হয়। এখানে দেখতে পাচ্ছ প্রথমটাই গ প্রেজেন্ট ফর্ম, তারপরটা ভার্ব দিয়েই শুরু হয়েছে স্টপ, স্টপ শব্দটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরেটা ওয়ার্ক শব্দটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইম্পারেটিভ সেন্টেন্স হলেই সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আরেকটা নিয়ম দেখে নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ভার্ব হয়, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে বিশ্লেষণ করার প্রয়োজন নাই। এখানে দেখতে পাচ্ছ তোমরা হি রিডস রেগুলারলি, রিড শব্দটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য প্রেজেন্ট ফর্ম বসছে। 6 নম্বরটায় যাই, উড রেদার, হ্যাভ বেটার, হ্যাড বেটার, এরপরে প্রেজেন্ট ভার্ব হয়। তাহলে এটা একটু মনে রাখার বিষয়, তোমরা মনে রাখবে। আমরা উদাহরণটা দেখে নেই, আই উড রেদার ডাই দেন ব্যাক, তাহলে এখানে উড রেদার আছে শব্দটা, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক তেমনি এরপরেটা সাবজেক্ট ইউ, হ্যাভ বেটার শব্দটা আছে, তারপরে ভার্বের লিভ শব্দ দেওয়া আছে, সেটা লিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে দেওয়া আছে। তাহলে আমাদের নিয়মটা মনে রাখতে হবে, উড রেদার এবং হ্যাভ বেটার অথবা হেড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি ইন্ডিকেশন করে দিচ্ছি, আমি ইন্ডিকেট করে দিচ্ছি লাল কালি দিয়ে, দেখো তোমরা। রুল 2, পাস্ট পার্টিসিপল ভার্ব 4টি স্থানে বসে। এর আগে দেখলাম 6টি স্থানে বসে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। এখন আমরা আসছি 2 নম্বর নিয়মে, পাস্ট পার্টিসিপল বসে 4টি স্থানে। আমরা সেটা দেখে নেই, দেখতেছো কত সহজ নিয়মগুলো। 1 নম্বর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপর পাস্ট পার্টিসিপল হয়, আমরা জানি। দেখে নেই এখানে, আই হ্যাভ বট এ মোবাইল ফোন, তাহলে আই সাবজেক্ট, হ্যাভ এরপরে বট, বাই এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বট। তাহলে নিয়ম অনুসারে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। কিন্তু কথা হচ্ছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মেইন ভার্ব হিসাবে সেন্টেন্সে বসে, তাহলে আর এখানে কোনো অতিরিক্ত ভার্ব দেওয়ার প্রয়োজন নাই, এভাবে শূন্যস্থানও থাকবে না, আর তোমাদেরকে টেস্ট করা হবে না। যদি এইভাবে হ্যাভ, হ্যাজ, হেডের পরে এইভাবে রাইট ফর্ম অফ দ্য ভার্ব এইভাবে শূন্যস্থান থাকে, তাহলে বুঝতে হবে সেখানে যে ভার্ব বসবে সেটার পাস্ট পার্টিসিপল বসবে। ঠিক আছে। তাহলে মনে করো আমি যদি একটা সেন্টেন্স বলি, আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ কাউ, তাহলে এখানে আর হ্যাভটাই হচ্ছে মেইন ভার্ব, অতিরিক্ত আর কোনো ভার্বের প্রয়োজন নাই, তাই এখানে আর শূন্যস্থানে দেওয়া হবে না, আর এখানে আর কোনো ভার্বও বসবে না। তাহলে আই হ্যাভ এ কাউ, এখানে আর হ্যাভটাই প্রধান ভার্ব। কিন্তু এইরকম সেন্টেন্সে সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে, তারপরে যদি শূন্যস্থান থাকে, তাহলে এখানে রাইট ফর্ম অফ দ্য ভার্বের বেলায় এখানে যে ভার্ব বসবে সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্বিতীয় নিয়মে যাই, টু প্লাস বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দেখে নেই, দ্য এক্সামিনেশন সিস্টেম হ্যাজ টু বি চেঞ্জড, এখানে দেখো টু প্লাস বি, টু বি আছে, টু বি এর পরে যে ভার্ব বসেছে চেঞ্জড, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে মনে রাখবে, টু প্লাস বি, টু বি এরকম যদি থাকে এবং পরবর্তী স্থানে যদি শূন্যস্থান থাকে, তাহলে সেটা যে ভার্ব বসবে সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। মনে রাখতে হবে একটি বিষয়, এটা হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্বের বেলায়। এরপরে 3 নম্বর, রুল 2 এর 3 নম্বর, মডাল অক্সিলিয়ারি প্লাস বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, উইদাউট শ্যাল উইল, শ্যাল উইল ছাড়া।
আওয়ার ডিউটি শুড বি পারফর্মড টাইমলি। তাহলে দেখতে পাচ্ছ এখানে মডেল অক্সিলারি শ্যাল প্লাস বি আছে, এর পরের সেন্টেন্সে কুড প্লাস বি আছে, এরপরে যে ভার্ব বসবে সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আওয়ার ডিউটি শুড বি পারফর্মড টাইমলি, মাই লেকচার কুড বি আপলোডেড অন ইউটিউব। তাহলে দেখতে পাচ্ছি আমরা মডেল অক্সিলারি প্লাস বি আছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে। তাহলে সহজ না বিষয়টা? এখন আমরা আরেকটা দেখি 4 নম্বর, আইএনজি প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। নিয়মটা দেখে নেই। দে সাবজেক্ট ওয়ার বিইং, এই দেখো বি এর সাথে আইএনজি, দে ওয়ার বিইং পেইড দেয়ার অনার। তাহলে পেইড শব্দটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরের সেন্টেন্সটা দ্য ট্রি ওয়াজ বিইং, তাহলে ভার্বের সাথে আইএনজি, বিটা হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি বিইং কাট, কাট 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 তিনটাই সমান। ভার্বের পাস্ট পার্টিসিপল, কাটের পাস্ট পার্টিসিপল হচ্ছে কাট। তাহলে দ্য ট্রি ওয়াজ বিইং কাট অফ বাই এ উড কাটার। নিয়ম 3, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব 3টি স্থানে বসে। আমরা প্রথমে নিয়মে ছিল প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, দ্বিতীয় নিয়মে ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল, তৃতীয় নিয়মে আসছি ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব। কয়টি স্থানে বসে? 3টি স্থানে বসে। তাহলে দেখে নেই প্রথমে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার বি, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল বসে। সেটা আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সে এম ইজ আর ওয়াজ ওয়ার শব্দগুলা বসে এবং সেখানে পরবর্তী যে ভার্ব বসে সেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত বসে, সেটা আমরা জানি। সেটা নিয়ে বিস্তারিত কিছু বলার প্রয়োজন নাই আমি মনে করি। উই উইল বি টকিং টু আওয়ার গ্লোরি। তাহলে দেখতে পাচ্ছ, হ্যাঁ, দ্বিতীয় নিয়ম দেখি, একই বাক্যে দুটি মূল ভার্ব থাকলে যে কোনো একটির সাথে প্রেজেন্ট পার্টিসিপল হয়। আচ্ছা, এটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেই। একই বাক্যে দুটি মূল ভার্ব থাকলে যে কোনো একটির সাথে প্রেজেন্ট পার্টিসিপল হয়। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখি, আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে এই সেন্টেন্সে দুটি ভার্ব কই, কোথায় জানি, হ্যাঁ, এই যে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, তারপরে ফ্লাই শব্দটা হচ্ছে ভার্ব। তাহলে আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে দুটি ভার্ব এবং পরবর্তী অর্থাৎ শেষের ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করলাম, অর্থাৎ দুটি ভার্ব থাকলে একটি ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। ঠিক তেমনি আমরা 2 নম্বর সেন্টেন্সে যাই। টিচার সাবজেক্ট, অ্যাডভাইসড হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট আছে হিম, তারপরে স্টাডি, স্টাডি শব্দটা হচ্ছে ভার্ব, স্টাডির সাথে আইএনজি স্টাডিং। তাহলে দেখা যাচ্ছে যে দুটি ভার্ব, একটি সেন্টেন্সে দুটি ভার্ব এবং পরবর্তী শেষের ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে সেন্টেন্সটা কমপ্লিট করি। তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব। আমরা 3টা নিয়ম। আর একটা, প্রেপোজিশনের পর প্রেজেন্ট পার্টিসিপল হয়। প্রেপোজিশনের পরে, তোমরা প্রেপোজিশন সম্পর্কে অবশ্যই পার্টস অফ স্পিচ পড়েছো, তোমাদের প্রেজেন্ট প্রেপোজিশন সম্পর্কে তোমাদের ধারণা আছে। আমরা একটু উদাহরণ দেখি। আই শ্যাল গো টু কলেজ আফটার ইটিং। এই আফটার শব্দটা হচ্ছে প্রেপোজিশন। এরপরে যদি শূন্যস্থান থাকে আর সেখানে ভার্ব বসাতে বলা হয়, ভার্ব তো অবশ্যই বসাবা, তার সাথে আইএনজি যোগ করে বসা। ইট, ইট শব্দটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, ইটের সাথে আমরা আইএনজি যোগ করে বসালাম। ঠিক তেমনি এর পরের সেন্টেন্সটাও দেখো, হি ইজ ফন্ড অফ, অফ শব্দটা হচ্ছে প্রেপোজিশন। এরপরে দেখো প্লে, প্লে শব্দের সাথে আইএনজি যোগ করে আমরা বসাইছি প্লেইং। অর্থাৎ নিয়মটা হচ্ছে প্রেপোজিশনের পরে ভার্ব বসলে সেটার সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমরা দেখে নিলাম। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো 3টা নিয়ম। প্রথম নিয়মে ছিল 6টা, দ্বিতীয় নিয়মে 4টা, তৃতীয় নিয়মে 3টা। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট ফর্ম কোন কোন জায়গায় বসে তোমরা দেখে নিলে তোমরা সহজেই বিষয়টা আয়ত্ত করতে পারবে। একটু ভিডিওটা পজ করে করে দেখে নিও, তোমরা বুঝতে পারবে। এক্সেপশন, তারপরেও কিছু ব্যতিক্রম থেকে যায়, সেই ব্যতিক্রমগুলো আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে।
নিয়মকানুন জানলে কি হয় যে আমরা পরীক্ষায় অযথা সময় নষ্ট না করে নিয়মটা জেনে নিলে আমরা সহজেই খুব বেশি চিন্তা না করেই আমরা সহজেই শূন্যস্থানে আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্ব বসাতে পারি, সক্ষম হব। এখানে ব্যতিক্রমী কিছু নিয়ম আছে, আমরা সেটা মুখস্থ করে নিতে হবে। ব্যতিক্রম নিয়ম দেখি। উইথ এ ভিউ টু, প্রিফার টু, রেফার টু, ডিজায়ার টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু ইত্যাদির পরে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব হয়। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব হয়। তাহলে দেখো এই 1 নম্বর নিয়ম অনুসারে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এই যে দেখতে পাচ্ছ উইথ এ ভিউ টু, এইটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এইখানে এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এই শব্দগুলোর পরে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। প্রিফার রিডিং টু, আই প্রিফার রিডিং টু, এই যে আই প্রিফার রিডিং টু, এই শব্দগুলোর প্রিফার টু দেওয়া আছে, তাহলে প্রিফার রিডিং টু, এরপরে যে ভার্ব বসছে রাইটিং, রাইটের সাথে আইএনজি দেখো। তাহলে তোমরা বুঝতে পারলে এই শব্দগুলোর পর সহজেই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে নিব। এরপরে দেখো পসেসিভ অফ এর পূর্বের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। পসেসিভ অফ এর পূর্বের সাবজেক্ট অনুসারে ভার্বের ভার্ব হয়। তাহলে অফ অর্থাৎ ওয়ান, মেনি, মেনি অফ, ওয়ান অফ, এই দেখো ওয়ান অফ, মেনি অফ, এই শব্দগুলোর পরে যে নাউন বসে সেটা হচ্ছে প্লুরাল বসে। দেখো বয়েজ, বয়েজ প্লুরাল। কিন্তু আমরা এইখানে যে ভার্ব বসাবো সেটা কি অনুসারে বসাবো? এই বয়েজ অনুসারে, অর্থাৎ এই নাউন অনুসারে নাকি? না বন্ধুরা, আমরা বসাবো এই প্রথম ওয়ান, অর্থাৎ অফের আগে যে শব্দ মেনি। দেখো ওয়ান অফ দা বয়েজ ইজ সিক, ইজটা শব্দ হচ্ছে, সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, এবং মেনি অফ দ্য বয়েজ, এই মেনি দ্বারা, মেনি মানে অনেক, বাংলা শব্দটা হচ্ছে অনেক, ওয়ান মানে একটি। তাহলে এই ওয়ানের কারণে এখানে ভার্বটা বসছে ইজ, মেনি অনেক, প্রচুর, সেজন্য আমরা এখানে আর বসাইছি। দেখো ভার্বটা হচ্ছে আর, তাহলে এখানে ভার্বটা বসবে এই প্রথমে ওয়ান এবং মেনি অনুসারে, এখানে অফের আগে যে শব্দ সেটা অনুসারে, নট এখানে যে বয়েজ, বয়েজ শব্দটা প্লুরাল হওয়ার পরেও আমরা এখানে ভার্ব বসাইছি এই অফের আগের শব্দ অনুসারে। এরপরে আরেকটা নিয়ম দেখো, ইচ, এভরি, ইদার, নিদার, নান, এভরিবডি, নোবডি ইত্যাদির পরে সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে সেটা আমাদের মুখস্থ করতে হবে। ইচ, এই শব্দগুলো হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে বসলে সেগুলো সিঙ্গুলার, এবং সেগুলোর সাথে যে ভার্ব বসবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এভরিবডি শব্দটা সিঙ্গুলার, এই লাইকের সাথে ইয়েস মানে লাইকসটা প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। তারপর হচ্ছে ইচ, ইচ বয়, ইচ শব্দটা হচ্ছে সিঙ্গুলার, সেজন্য ভার্ব দেখো সিঙ্গুলার গেটস। নবডি শব্দটাও সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে বিলিভের সাথে এস যোগ হয়েছে, ইএস যোগ হয়েছে। তাহলে আমরা এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড, এই সিঙ্গুলার ওয়ার্ডের পরে যে ভার্ব আমরা নিব সেটা সিঙ্গুলার ভার্ব হিসাবে বসবে। এরপরে দেখো আরেকটা নিয়ম, অল, সাম, মেনি ইত্যাদির পরে প্লুরাল ভার্ব হয়। দেখো অল চিলড্রেন, অল চিলড্রেন, অল শব্দটা অনেক, অল দিয়ে কি বোঝায়? অনেক, অনেক। চিলড্রেন হচ্ছে প্লুরাল, প্লুরাল না চিলড্রেন, চিলড্রেনের সিঙ্গুলার কি? চাইল্ড। সাম হচ্ছে কিছু, কিছু হলো এটা তো প্লুরাল, অনেক বোঝায়। তারপরে হচ্ছে মেনি, মেনি শব্দটা হচ্ছে অনেক বোঝায়। তাহলে আমরা যে ভার্ব বসাবো অল, সাম, মেনি, এগুলার পরে যে ভার্ব বসাবো সেটা হবে প্লুরাল ভার্ব। তাহলে অল এর পরে দেখো আর ভার্ব যেটা নিচ্ছি সেটা হচ্ছে আর, সাম এর পরে প্লুরাল শব্দ, প্লুরাল ভার্ব, তারপরে মেনি এর পরে প্লুরাল ভার্ব। তাহলে আমরা এই শব্দগুলো প্লুরাল হিসাবে চিহ্নিত করব এবং ভার্বটাও বসাবো প্লুরাল ভার্ব। এরপরে দেখো রিচ, পুয়ার, ব্রেভ, কাওয়ার্ড ইত্যাদির সামনে দা থাকলে প্লুরাল ভার্ব হয়। তাহলে দা রিচ, এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে দি বসে নাউন করা হয়। তাহলে দা রিচ, তাহলে দা পুয়ার, তাহলে যে ভার্ব
শব্দগুলো নিচে সেগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে এগুলো মুখস্থ রাখতে হবে আমাদের। এই শব্দগুলোর পরে আমরা যে ভার্ব বসাবো সেটা প্লুরাল ভার্ব হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা নিয়ম, উইথ এজ ওয়েল এজ এলং উইথ দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি প্রথম সাবজেক্ট অনুসারে বসে। এখানে দেখতে পাচ্ছ নিয়ম অনুসারে এখানে দেওয়া আছে এজ ওয়েল এজ এবং এলং উইথ, এই দুইটার আগে পিছে কি আছে? এজ ওয়েল এজ এর আগে আছে হি এবং এরপরে আছে হিজ ফ্রেন্ডস প্লুরাল, হিটা হচ্ছে সিঙ্গুলার। এলং উইথ এর আগে দেওয়া আছে আইটা হচ্ছে সিঙ্গুলার, মাই ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল। তাহলে ভার্ব এখানে বসবে কি? তাহলে ভার্ব বসবে প্রথম এজ ওয়েল এজ এর আগে যে শব্দ আছে হি, হিটা হচ্ছে সিঙ্গুলার, তাই সিঙ্গুলার ভার্ব। এখানে এলং উইথ এর আগেও ভার্ব সাবজেক্ট আছে আই, আইটা হচ্ছে সিঙ্গুলার, সেজন্য ভার্বটা হয়েছে আই। তাহলে মনে রাখতে হবে এলং, এই নিয়ম, এই শব্দগুলা এগুলার আগের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারেই আমাদের ভার্ব বসাতে হয়। আরেকটা নিয়ম, রিলেটিভ প্রোনাউন হু হুইচ দ্যাটটির রেফারেন্স অনুসারে ভার্ব হয়। তাহলে দেখো হু, প্রতিটা সেন্টেন্সে হু শব্দটা দেওয়া আছে এবং পরবর্তী ভার্ব দেখো কোনোটাতে সিঙ্গুলার কোনোটাতে প্লুরাল দেওয়া আছে। তাহলে সেটা কিভাবে হয়? তাহলে দেখো এই হু এর আগে, প্রথম সেন্টেন্সে হু এর আগে দেখো স্টুডেন্ট শব্দটা আছে, স্টুডেন্ট শব্দটা হচ্ছে সিঙ্গুলার, সেজন্য আমরা ভার্বটা সিঙ্গুলার। দ্বিতীয় সেন্টেন্সে দেখো স্টুডেন্টস প্লুরাল, তার মানে হু এর আগে স্টুডেন্টস শব্দটা আছে, তার মানে ভার্বটা এখানে হু এর পরে যে ভার্ব বসবে সেটা হচ্ছে প্লুরাল। আর তারপরে দেখো এখানে হু এর আগে আই আছে, হু এর আগে কি আছে? আই আছে। তাহলে আই শব্দটা হচ্ছে সিঙ্গুলার, সেজন্য আই এর কারণে এখানে এম শব্দ বসছে, হু এর ডানে এম বসছে। তাহলে এই হু এর শব্দের আগে যে শব্দ সেই শব্দ অনুসারে, সেই নাউন বা প্রোনাউন অনুসারে আমাদের হু এর ডানে যে শূন্যস্থান থাকবে সেখানে ওই অনুসারে আমরা ভার্বটা বসাবো। অর্থাৎ সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল। কালেক্টিভ প্লুরাল নাম্বারগুলো যদি একটি অখণ্ড ইউনিট সমষ্টি বা অংশ বোঝায় সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে দেখো 50 মাইলস 50 মাইল। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা সমষ্টি 50 মাইল। তাহলে এটা মাইলস দেওয়া আছে, তারপরেও সিঙ্গুলার ভার্ব। তারপরে $40 অর্থাৎ 40 টাকার নোট একটা মনে করো, তাহলে এটা একটা ইউনিট, তাহলে সেটা একটা সিঙ্গুলার। ডলার্স শব্দটা দেওয়া আছে, দেখতে মনে হচ্ছে প্লুরাল কিন্তু এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলোর পরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। এরপরে দেখো কালেকটিভ আইডিয়াসগুলো একটি অখণ্ড ধারণা বা একটি বিষয়কে বোঝালে সিঙ্গুলার ভার্ব হয়। কেকস এন্ড এল, এটা হচ্ছে একটা সাবজেক্ট বোঝাচ্ছে এবং সেটার পরে আমরা সিঙ্গুলার ভার্ব দিচ্ছি। ব্রেড এন্ড বাটার, এই শব্দটি একটি ধারণা, সেটা হচ্ছে সিঙ্গেল একটা ধারণা বোঝাচ্ছে ব্রেড এন্ড বাটার। তারপরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইজ টাইম এন্ড টাইড, এটা দিয়ে একটা মাত্র ধারণা বোঝায়, সেজন্য এরপরের ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে বন্ধুরা আমরা সহজ প্রথমে 3টা নিয়ম দেখে নিলাম, 3টা নিয়ম কিভাবে বসবে। আরো কয়েকটা ইউনিক অর্থাৎ 5 মিশালি অর্থাৎ এক্সেপশন কিছু নিয়ম দেখলাম। এই কয়েকটা নিয়ম আমরা ঠিকমতো আয়ত্ত করতে পারলেই পরীক্ষার খাতায় আমরা সময় অযথা নষ্ট না করেই আমরা শূন্যস্থানগুলা পূরণ করতে পারবো এবং আমরা অবশ্যই ভালো একটা মার্ক। তো তোমরা আশা করি আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছো শূন্যস্থান পূরণের উপর এবং একটা নিয়েছিলাম সাবস্টিটিউশনাল টেবিলের উপর। আজকে নিয়েছি তোমাদের রাইট ফ্রম দ্য ভার্ব, এটাও একটা শূন্যস্থান, এটাও পার্টস অফ স্পিচেরই একটা অংশ, কিন্তু কয়েকটা নিয়ম আমি দেখিয়ে দিলাম যাতে তোমরা সহজেই পরীক্ষার খাতা সময় নষ্ট না করে সহজেই এই সামান্য টেকনিকগুলো জানা থাকলেই আমরা সহজেই এই শূন্যস্থানটা পূরণ করে নিতে পারবো এবং আমরা ভালো মার্ক পাবো। তো তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটি শুনেছো, দেখেছো, কোনো যদি মন্তব্য থাকে তাহলে মন্তব্য করে দিবে, অথবা আমার ফোন নম্বর দেওয়া আছে, ফোন করেও জানতে পারো, অথবা আমাকে কোনো পরামর্শ দিতে পারো। এটা হচ্ছে সকল শ্রেণীর জন্যই উপযুক্ত, সকল শ্রেণীর শিক্ষার্থীরাই এটা দেখতে পারো, পড়তে পারো এবং এটা থেকে ধারণা পেতে পারো এবং আমাকে যদি কোনো সাজেশন বা কোনো গাইডলাইন দেওয়ার থাকে তাহলে দিবে। এবং তোমরা পরবর্তী কোনো ভিডিও যদি চাও কোনো নির্দিষ্ট টপিকের উপর, তাহলে আমাকে বলতে পারো, আমি ওই টপিক নিয়ে আলোচনা করব। আমি অবশ্যই ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার 4র্থ ভিডিও এই শিক্ষা বিষয়ক। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি যেন আরো ভালোভাবে ভিডিও প্রস্তুত করতে পারি, আরো ভালোভাবে
বিস্তারিত বলতে পারি। সময় অনেকটা চলে গেছে, ইতিমধ্যে 25 মিনিটের ভিডিও হয়ে গেছে, অনেক লম্বা হয়ে যায়, সেজন্য বিস্তারিত বলার সুযোগ থাকে না। তবুও তোমরা ভিডিওটা পজ করে দেখে নিলে তোমরা পারবে। তোমরা ভালো থাকো, পরিবারকে সুস্থ রাখো। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ অল।